সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জানাজার নামাজ যখন বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু বিচারের কথা একটা বারও বলেনি এবং জনগণের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে হাদির প্রথম আমরা হাদির বিচারের জন্য তার মাকে নামতে দেখেছি, তার স্ত্রীকে শহীদ হওয়ার পরেও কিন্তু তার স্ত্রীকে আমরা বিডিএতে দেখি নাই। তাহলে একটা স্ত্রী কোন পর্যায়ে গেলে, একটা মা কোন পর্যায়ে গেলে শেষ পর্যায়ে এসে রাস্তায় নামতে হয়। নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে, মাত্র 3 দিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। প্রচারণাও বেশ তুঙ্গে, দেশের প্রতিটি এলাকায় বিরাজ করছে ভোটের আমেজ, দম নেয়ার ফুরসত নেই প্রার্থীদেরও। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। এবারে নির্বাচনে 2 প্রতিদ্বন্দ্বী দল যে তাদের প্রধানরা চষে বেড়াচ্ছেন শহর নগরে। এরই মধ্যে তবে হঠাৎ করে নির্বাচনের ঠিক 5 দিন আগেই যমুনা ঘেরাও কর্মসূচি আমরা করতে দেখলাম। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা, তাদের উপর পুলিশের হামলা হলো, পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলো। ঠিক একই দিনে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতেও দেখা গেল সেখানে হাদির পরিবার সহ ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারাও সেখানে উপস্থিত হলেন যমুনার সামনে। তখন পুলিশ বেশ মারমুখী হয়ে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ থেকে শুরু করে বিষম বেদম মারধর করেছেন এই তাদের আন্দোলনকারীদের। এই সময় দেখা গেছে রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রশ্নটা হলো এই জায়গায়, রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভোটের আগে এমন 2টি আন্দোলন বা কেন পুলিশও বা কেন হঠাৎ করে মারমুখী হয়ে গেলেন? এইসব আন্দোলন 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে কোনো বার্তা দিচ্ছে কিনা সেই বিষয়টাও আসলে খতিয়ে দেখবার সময় এসেছে। তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ভোটের আগে কেন আন্দোলন, পুলিশ কেন মারমুখী, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়টা বারবার যারা 2 প্রতিদ্বন্দ্বী দলের নেতারা তারা বারবার বলছেন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে, আসা ষড়যন্ত্র কারা করছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে। একটু নীলোফা চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলোফা চৌধুরী মনি, বিষয়টি এমন যে আসলে তারেক রহমান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতারাও বারবার নির্বাচন বানচালের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান করছেন, সতর্ক করছেন। এই যে 5 দিন আগে যমুনা ঘেরাও কর্মসূচি, সেখানে দেখলাম বেশ আন্দোলনের পুলিশ হঠাৎ করে মারমুখী হয়ে গেছে। আন্দোলন পুলিশ কেন মারমুখী যদি একটু বিশ্লেষণ করতেন, ঘটনাটা আসলে কি, কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, বহুদিন পরে একটা নির্বাচনে আমরা বলেছি সরকারকে সবসময় একটা প্রত্যয় যোগ করতো, সেইখানে জনগণের একটা ভয় লেগেই থাকতো যে নির্বাচনটা কি আসলেই হবে, যেটা আপনি বললেন যে প্রতি 2 জন কথা বললেও জিজ্ঞেস করে যে আসলে কি ভাই নির্বাচনটা হচ্ছে, বলতে বলতে নির্বাচনটা একদম দোরগোড়ায়। এখন এই মুহূর্তে অনেকেই এখনো আমি বিএনপির নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা, তার কথার রেশ ধরেই বলতে চাই, নির্বাচন হওয়ার দিন পর্যন্ত একটা ষড়যন্ত্রের গন্ধ থেকে যায়। আমরা যে কোনোভাবে এই ষড়যন্ত্রটাকে উৎপাটন করতে চাই, এই জন্য সবাইকে সজাগ থাকার জন্য বলা হয়েছে। তো সেইখানে নির্বাচনের এই যে কয়েকদিন আগে 4-5 দিন আগে যখন যমুনার সামনে এই ঘটনাটা ঘটলো, আপনি দেখেন যে হাদি হত্যা ন্যাক্কারজনক, দুঃখজনক। হাদির জন্য বিচার চেয়েছে মুহুর্মুহু মানুষ, একসাথে হয়ে বিচার চেয়েছে। সেই বিচারে সমগ্র বাংলাদেশের একটা ম্যান্ডেট ছিল মেন্টালি। তারপর হঠাৎ করে তারা সেই বিচারের নিয়ে তারা আবার উঠে গেল। সরকারকে বলল যে আলটিমেটাম দিল যে ইলেকশনের আগে যে কোনো মূল্যে বিচার হতে হবে। আমরা বলেছিলাম বিচার যতই আগে হোক, একটা শেখ হাসিনার বিচার সেটাও 1 বছর 1 মাস লেগেছে, একটা সময় লাগবে। এর মধ্যে সরকার কিন্তু হাদির বিচারের যতটা অগ্রসর না হয়েছে তার চেয়ে বেশি সরকারের আইনকে লঙ্ঘন করে, কারণ ইসির কাছে ক্ষমতা থাকার পরে, যাওয়ার পরে, তফসিল ঘোষণার পরে সরকারের কাছে তেমন ক্ষমতা থাকে না। সরকার হাদির ভাইকে, আনস্কিল ভাইকে স্কিলের চাকরি দিয়েছে, হাদির ফ্যামিলিকে পাশে থেকেছে, সরকারের টাকা কোষাগার থেকে টাকা দিয়েছে, কোটি টাকার ফ্ল্যাট দিয়েছে। এইসব দেওয়ার পরে এটা সরকারের এক ধরনের উৎকোচের মতো মনে হয়েছে আমার কাছে, কারণ এটা পরেও দেওয়া যেত। আর সরকারের এখন কোনো ক্ষমতা নাই ওইভাবে দেওয়ার, কিন্তু সরকার দিয়েছে।
শুধু এইটুকু করেছে তা না, সরকার বিমানের এমডিও চেঞ্জ করেছে, অনেককে তার দলের তার তার সঙ্গে কাজ করে এরকম অনেকে নিয়োগ দিয়েছে। এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং তারপরে হঠাৎ করে আবার গত 2 দিন আগে যেটা হাদির মৃত্যুর জন্য আবার তারা মাঠে নেমেছে। এবং নামার পরে সরকার, এতদিন পুলিশ নির্লিপ্ত ছিল, হঠাৎ পুলিশ কেন এত সরব হলো সেটাও আমরা জানি না, এখানে কোনো কারণ আছে কি না। কিন্তু মনে হয় যে হঠাৎ করে পুলিশ এত ক্ষিপ্ত হওয়ার কারণ কিছু একটা থাকতে পারে, যেটা আমাদের মতো এত ভূতা ব্রেনে এটা ক্যাচ করা সম্ভব না হয়তো। বা আপনি যে প্রশ্নটা করেছেন, রাজনীতিবিদরা কি দেখেন আসলে? হ্যাঁ, এই ঘটনাটাকে রাজনীতিবিদ হিসেবে আপনি কি দেখেন? এই ঘটনাটাকে আমার কাছে একটা উল্লেখযোগ্য ঘটনা মনে হয় যে এতদিন যখন একদম দগদগে কাঁচা ঘাট ছিল তখন পুলিশ নির্লিপ্ত থাকলো, যখন একটুখানি গ্যাপ দিয়ে আবার আন্দোলন ডাকলো, পুলিশের তো হঠাৎ করে মারমুখী হওয়ার কথা না। তো এই মারমুখী হওয়ারটা আমার কাছে খুব সহজ ঠেকে নাই। এখন কোন দিক দিয়ে জটিল সেটা সময় বলে দিবে। পাশাপাশি একটা জিনিস আমি যদি এভাবে বলি, এই ঘটনাটা কি আবার নির্বাচনের 3 দিন বাকি, 2-1 দিন আগে আবার কি আন্দোলন জোরালো হওয়ার সম্ভাবনা হতে আছে পারে, কিনা? হতে পারে। 48 ঘন্টা আগেও এটা আমার কথা না, এটা বিশেষজ্ঞ মহলরাও বলেছে যে 3 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে, নির্বাচনের দিন যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা বিশেষজ্ঞরও শুধু কথা না, নির্বাচনের এই দেশের সবচেয়ে যিনি চিফ অ্যাডভাইজার, উনিও বলেছেন নির্বাচনের আগে বড় কোনো অঘটন ঘটতে পারে। সো কোনোটাকেই আপনার হালকা করে দেখার মতো কোনো সুযোগ জনাব আল মামুন রাসেল, আপনি কি মনে করেন? আসলে রাজনীতি বিশ্লেষকদের অনেকে মনে করেন এটা এক ধরনের 5 দিন আগে একেবারে এই আন্দোলন, যমুনা ঘেরাও কর্মসূচি, এগুলোকে একটা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র বলছে। যদি এরকম নির্বাচন বানচালের ষড়যন্ত্রও যদি হয়, দেশের জন্য অনেক কি বলে, যেটা অনেক সমস্যা হতে পারে দেশের জন্য। নির্বাচনকে একটা বানচালের একটা সুযোগ তৈরি করে দিতে পারে এই ধরনের ঘটনাগুলো। আপনি কি মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সেটি মনে করি না। যদি এক কথায় বলতে, আমি সেটি মনে করি না। হাদির এই প্রথম আমরা হাদির বিচারের জন্য তার মাকে নামতে দেখেছি, তার স্ত্রীকে। শহীদ হওয়ার পরেও কিন্তু তার স্ত্রীকে আমরা বিডিএতে দেখি নাই। তাহলে একটা স্ত্রী কোন পর্যায়ে গেলে, একটা মা কোন পর্যায়ে গেলে শেষ পর্যায়ে এসে রাস্তায় নামতে হয়? কারণ আমরা, সরকার তো পরিবর্তন হয়, আমরা তো দেশে দেখি এক সরকার আসলে অন্য সরকার আসলে তখন আর এই বিচারের প্রক্রিয়াগুলো আর কন্টিনিউ হয় না। এই একটা কনসার্ন থেকে, যেহেতু 12 তারিখ ইলেকশন, তার এর আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জানাজার নামাজ যখন বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু বিচারের কথা একটা বারও বলেনি। এবং জনগণের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে, এই যে একটা শুটার সে জামিনে বের হলো, 2টা অস্ত্র সহ বের হয়ে গেল, 2 মাসের মাথায় বের হয়ে গেল, দিনে দুপুরে শুক্রবার মতো জায়গা, পল্টন ঢাকার মূল জায়গা, যেখানে সবগুলো বড় বড় সিআইডির অফিস আছে, সেখানে ডিবি অফিস আছে, সেখানে এমন একটা জায়গা, একটা হাদির মতো একটা ব্যক্তিকে, এমপি প্রার্থী ব্যক্তিকে মেরে আবার দেশের বাইরে চলে গেল। মানে এরপরে আমরা বর্ডার বন্ধ করলাম কখন? চলে যাওয়ার পরে। আমরা ঢাকা কিচ্ছু দরকার ছিল, ঢাকার যে পথগুলো আছে, ঢুকার যে পথগুলো আছে, এই পথগুলো বন্ধ করলে কিন্তু শুটার বের হতে পারে না। এই জায়গা থেকে যখন দেখলো বিচার প্রক্রিয়াটাও লেন্দি করার চেষ্টা করা হচ্ছে, তখনই সন্দেহ তৈরি হয় এটার সাথে কোনো রাষ্ট্রযন্ত্র জড়িত কিনা। এই একটা সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহের কারণে তারা ভাবছে, এজন্য এই যে ভোটটা হওয়ার আগে যদি এটা নিশ্চিত করে, এই জন্য তারা চাচ্ছে কি জাতিসংঘের অধীনে যাতে একটা নিরপেক্ষ একটা তদন্ত হয়। কারণ যদি রাষ্ট্রযন্ত্র যদি এটা তো পরে দিয়েছে, আপনি তো আঘাত করার পরে দিয়েছেন, যখন তারা বসেছে তখন তো আপনার এটা দেওয়া দরকার ছিল। কিন্তু কখন করলেন? মেরে আহত করে হসপিটালে নিয়ে তারপরে আপনি ঘোষণা দিলেন কেন? তারা আগে দিলে সমস্যাটা কি ছিল? তারা তো অনৈতিক কিছু চায়নি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনার দরকার কি ছিল? এদেরকে একটু ডাকা, যে হাদির ওয়াইফ সেখানে আছে, আসো মা আসো। তার এই হাদির মা ছিল, আসেন আপা আসেন। আপনি কেন? আপনি তো আজকে প্রধান হয়েছেন, আপনি তো এতদিন কোথায় থাকতেন? আপনি তো এতদিন জেলে থাকতেন। তা আপনাকে এত সম্মান দিয়েছে এই জুলাই বিপ্লব, তো এই বিপ্লবীরাই তো আপনাকে সম্মান দিয়েছে। তাহলে তারা যদি যমুনার সামনে দাঁড়ায়, মা দাঁড়িয়েছে, হাদির মা, হাদির স্ত্রী দাঁড়িয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারতো না যে আসো, তোমরা আসো, দুজনে আসো, আমি কথা বলবো তোমাদের সাথে? পারতো, কিন্তু সেটি করে না। কি করেছে? আমরা অধিক ক্ষমতা প্রয়োগটা আমরা করলাম, যেটা শেখ হাসিনা করেছে। পুলিশকে আমরা বলতে শুনেছি যে আয় হাদির লাশ নিয়ে যায়। তার মানে কি জানেন? পুলিশের আমরা পোশাক পরিবর্তন করেছি।
তাদের ভিতরে যে পশুত্ব সেটা আমরা পরিবর্তন করতে পারিনি। আপনি যে পুলিশ 1500-1600 আপনি দেখেন বেশিরভাগ কিন্তু 1500-1600 যারা নিহত শহীদ হয়েছে বেশিরভাগ কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছে, মানে তারা ইউজ টু হয়ে গেছে। 17-18 বছর রাজনীতিবিদদেরকে মেরে, ছাত্র জনতাকে মেরে পুলিশটা ইউজ টু হয়ে গেছে। এই জন্য আয় আয় হাদির লাশ নিয়ে যা, মানে কি, মানে তোরা প্রত্যেকেই যা আসবি, তোরা লাশ হয়ে যাবি। কেন ওদের স্লোগান কি ছিল, আমরা সবাই হাদির হব, হাদির মতো জীবন দিব। তাহলে আপনি যখন বলেন আয় আয় হাদির লাশ নিয়ে যা, মানে তোরা আয়, তোদেরকে আমি লাশ বানাই পাঠাবো। কেন এই পুলিশের কি এখনো পর্যন্ত বিচার আওতা নিয়ে আসছি বা এই জবাবদিহির আওতা নিয়ে আসছি যে পুলিশ এই ভয়ঙ্কর কথাটি বলেছে? আমরা বলিনি। এখন কি আশঙ্কা দেখেন? তার মানে মামুন রাসেল, যদি আমাকে একটু তার মানে ইটস ভেরি অ্যালার্মিং। আমি